এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ঠিক আছে ব্রো, এই নিয়ে চিন্তা করো না, কিন্তু তোমার হাতে কি হয়েছে? সারান হাত উঁচিয়ে পর্যবেক্ষণ করে বলল, একটু কেটে গেছে, চিন্তা করো না, সাবধানে যেও। অরিত্রিকার এখন ঘুরতে যেতে ইচ্ছে করছে। সারহানের হাতের এমন অবস্থা দেখে তার মনটায় খারাপ হয়ে গেছে। এর আগেও এমন অনেকবার আহত হয়ে এসেছে বাড়িতে। তখন সারহানের থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে চলতো, কথাও বলতো না। আহত অবস্থায় দেখলে দূর থেকে দেখতো, কাছে যাওয়ার সাহস তার হয়নি। তবে আজ তার কী হয়েছিল নিজেও যায় না, হাত ছোঁয়ার সাহস দেখিয়েছে সে। সারহান ভাই যদি এটা নিয়ে কিছু বলে তখন কি হবে? আবারও অপমান করবে। তার ভালো লাগছে না এসব। সারহান আর আফ্রিদির কথোপকথনের মাঝেই অরিত্রিকা বলে উঠল, আমি যাব না ঘুমাতে। অরিত্রিকার কথাটা শুনে সারহান সতৃষ্ণ দৃষ্টিতে তাকালো অরিত্রিকার দিকে। অরিত্রিকার মুখশ্রী মলিন হয়ে আছে, দৃষ্টি নিচু। সাদাত আশ্চর্যিত হয়ে বলল, তুই দুপুর থেকে যাওয়ার জন্য নাচতেছিলি, এখন যাবি না কেন? আমার শরীরটা ভালো লাগছে না, তোরা গিয়ে ঘুরে আয়। আফ্রিদিও সাদাতের সাথে তাল মিলিয়ে বলল, ওরি, তুমি তো অনেক এক্সাইটেড ছিলে, এখন যেতে চাইছো না? তোমার ফুফাতো বোনও তো যাবে আমাদের সাথে, তুমি যদি না যাও বিষয়টা খারাপ দেখায়। সারহানের মনে হলো অরিত্রিকা মিথ্যা বলছে। সে গম্ভীর স্বরে জানতে চাইল, কি হয়েছে তোর? আমি তো দেখতে পাচ্ছি তুই সুস্থ আছিস, যেতে কেন চাচ্ছিস না? অরিত্রিকা সারহানের দিকে তাকিয়ে দৃষ্টি ফেলল হাতের ব্যান্ডেজের দিকে। দৃষ্টি সেখানে স্থির রেখে ধীরে বলল, শরীরটা দুর্বল লাগছে, আমি যেতে পারবো না। সারহান অরিত্রিকার দৃষ্টি অনুসরণ করে নিজের হাতের দিকে তাকালো। রক্তে জবজব হয়ে গেছে স্থানটি। অরিত্রিকার শুকনো মুখে পুরুষালী বলিষ্ঠ হাতে রক্তের রঞ্জিত স্থানটি অবলোকন করতে ব্যস্ত। সারহানের তীক্ষ্ণ মস্তিষ্ক সহজেই কারণটা ধরে ফেলল। সে বুঝল তার হাতের এমন অবস্থা দেখে অরিত্রিকার খারাপ লাগছে, এই জন্যই হয়তো যেতে চাইছে না। অরিত্রিকার এখনও ব্যবহারে অতীব আশ্চর্য হচ্ছে সে। মেয়েটির আজ কী হলো? এমন আজব ব্যবহার কেন করছে? টিনেজার মেয়েদের মনে কখন কি চলে বোঝা মুশকিল। সে অর্ত্রিকাকে আদেশটা কণ্ঠে বলল, ঘুরে আয়, মাইন্ড ফ্রেশ হবে। এরপরে কিন্তু এমন সুযোগ পাবি না। কিছুদিন পর অ্যাডমিশন ভুলে গেছিস? অরিত্রিকা সারহানের চোখের দিকে সরাসরি দৃষ্টি ফেলল। সারহান ইশারা করলো যাওয়ার জন্য। অরিত্রিকা আর অমান্য করলো না। এবার সে মুখ গোমরা করে বলল, ঠিক আছে, আমি যাব। সারহান অরিত্রিকাকে বলল, আমি ভেতরে যাচ্ছি, কোনো সমস্যা হলে কল দিস। অরিত্রিকা শুধু মাথা নাড়ল, মানে ঠিক আছে। সারহান আর সেখানে না দাঁড়িয়ে ব্যস্ত ভঙ্গিতে প্রস্থান করলো। চৌধুরী বাড়ি থেকে খবর এসেছে আজ। আজমল চৌধুরী সাফ সাফ জানিয়ে দিয়েছেন তিনি মেয়ের বিয়ে তোমার সাথে দেবেন না। নিশাত মাত্রই পানির গ্লাসটা হাতে নিয়েছিল খাওয়ার জন্য। সেই সময় বাবার মুখে বিয়ে ভাঙার কথা শুনে রাগে জেদে হাতে থাকা পানির গ্লাস মেঝেতে আছড়ে ফেলল। গ্লাসটি ভেঙে কাচের টুকরোগুলো পুরো মেঝেতে ছড়িয়ে পড়েছে। মেঝে পানিতে ভেসে গেল। হামিদ সাহেব ছেলের হঠাৎ এহেন কাণ্ডে হকচকিয়ে গেলেন। তিনি স্তব্ধ হয়ে নিশাদের রুমের একপাশে দাঁড়ালেন। নিশাদ বিছানায় বসে ফুঁসছে। তার রাগে শরীর থরথর করে কাঁপছে। আজমল চৌধুরীকে পেলে এই মুহূর্তে খুন করত সে। তার আগে খুন করত ওই সারহানকে। সে সুস্থ থাকলে এতক্ষণে চৌধুরী বাড়িতে গিয়ে তাণ্ডব চালাতো। তার প্ল্যানে এভাবে শেষ মুহূর্তে তছনছ করে দেবে, এটা তার ভাবনার বাইরে ছিল। আর অরিত্রিকাকে তো এত সহজে সে ছাড়বে না। কিশোরী মেয়েটাকে কি এত সহজে ভোলা সম্ভব? না, সম্ভব নাই। আর কখনো ভুলতেও পারবে না সে। চৌধুরীদের নিঃস্ব করাই তার আর নয়ন তালুকদারের মূল উদ্দেশ্য। সেই গুটি হিসাবে অরিত্রিকাকে টার্গেট করে চৌধুরী বাড়িতে প্রবেশ করতে চেয়েছিল সে। অরিত্রিকাকে প্রথম দেখেছিল রাজশাহী কলেজের পদ্মপুকুরের সিঁড়িতে বসে থাকা অবস্থায়। তখন অরিত্রিকা রাজশাহী কলেজের ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থী। প্রথম দেখাতেই ভালো লেগেছিল তার। ভুলে বসেছিল প্রতিশোধ স্পৃহা। সেই হাস্যরত বাচ্চা মেয়েটির মায়াবী চেহারা আজও ভুলতে পারেনি সে। অরিত্রিকাকে বিয়ে করে নিজের করে পেতে চেয়েছিল, আর চৌধুরীদের ধ্বংসের পথ সুগম করতে চেয়েছিল। কিন্তু সারহানের জন্য সব কিছু এলোমেলো হয়ে গেছে। নিশাত অগ্নিশর্মা হয়ে আওড়ালো, তোমাকে যখন একবার মন থেকে চেয়েছি, যত বাধা বিপত্তি আসুক না কেন, আমি তোমাকে নিজের করে নিব অরিত্রিকা।
তোমাকে পেতে যতটা নিচে নামতে হয় নামবো, তবুও তোমায় আমি বিয়ে করব। আর এই চৌধুরী বাড়ির সকলকে পথে নামিয়ে আনবো। সারহানকে যতদিন আমার সামনে হাত জোর করে ভিক্ষা না চাইতে দেখেছি, তত দিনে আমার শান্তি নেই। কাউন্টডাউন শুরু হয়ে গেছে। পথে ফকির হওয়ার জন্য রেডি হও সবাই। নিশাতের মা কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে দৌড়ে নিশাতের রুমে আসলেন। এসে দেখতে পেলেন অজস্র কাচের টুকরোর অংশবিশেষ। তিনি আঁতকে উঠে হামিদ সাহেবকে বললেন, গ্লাস ভাঙলো কি করে? তোমার ছেলে রাগ দেখিয়ে ভেঙেছে। হঠাৎ রাগলো কেন গো? হামিদ সাহেব কিছুটা বিরক্ত হয়ে বললেন, তোমার ছেলের বিয়ে ভেঙেছে। চৌধুরী বাড়ি থেকে খবর এসেছে ওই মেয়েকে নিশাদের সাথে বিয়ে দেবে না। এটা শুনেই তোমার ছেলে লঙ্কাকাণ্ড বাঁধিয়েছে। বারবার বলেছিলাম ওই সারহানের সাথে লাগতে যাস না। ওই ছেলেকে শান্ত দেখালেও শান্ত নয়, কখন গুম করে দিবে তার ঠিক নেই। এত বারণ করা সত্ত্বেও ওই বাড়ির মেয়েকে বিয়ে করতে চেয়েছিল। একবার সারহান যদি জানতে পারে এগুলো প্ল্যানের অংশ, তাহলে মেরে দেবে সবগুলোকে। নোংর পর্দাপার সংলগ্ন স্থানে অবস্থিত রেস্টুরেন্টের নাম। এলাকার সুন্দর পরিবেশ মন ভালো করার জন্য যথেষ্ট। নোংরে আফ্রিদি, ইশরা, সাদাত আর অরিত্রিকা এসেছে রাতের খাবার খেতে। পুরো স্থানটি ঘুরতে ঘুরতে তারা সকলেই ক্লান্ত। অরিত্রিকা নিশ্চল দৃষ্টি ফেলে রেস্টুরেন্টের বাইরে থাকা কিছু মানুষের চলাচল দেখছে। সে আজকে পুরো বিকেলটা অন্যমনস্ক হয়েছিল, মন ভার হয়েছিল কোনো কারণে। সাদাত, ইশরা আর আফ্রিদি নিজেদের মতো আনন্দ করলেও অরিত্রিকা নিশ্চুপ হয়েছিল। নিজের এমন ব্যবহারের সাথে সে অপরিচিত। আগে তো তার এমন হয়নি, তবে আজ কেন এমন হচ্ছে? সে বুঝতে পারছে সারহানের হাত ধরা তার উচিত হয়নি। এসব ভাবতে অস্বস্তি যেন জেঁকে ধরেছে তাকে। সে ভেবে রেখেছে এই কারণের জন্য সারহানের কাছে ক্ষমা চাইবে এখান থেকে গিয়ে। সারহানের হাতের ক্ষত দেখে সে উদ্বিগ্ন হয়ে গিয়েছিল। মনুষ্য মন বিচলিত হয়েছিল। না, আর ভাবতে পারছে না সে। আফ্রিদি অপেক্ষা করছে খাবারের জন্য। সাদাত এক মনে ফোন কল করছে। ইসরা বোবা প্রাণীর ন্যায় বসে আছে। সে বারবার অরিত্রিকার দিকে তাকাচ্ছে। অরিত্রিকা গভীর ভাবনায় বিভোর। সে খেয়াল করেছে অরিত্রিকা আজ কোনো কিছু নিয়ে গভীর চিন্তায় মগ্ন রয়েছে। সে কয়েকবার জিজ্ঞেস করেছিল কি হয়েছে। অরিত্রিকা বিষয়টা এড়িয়ে গিয়েছে। সাদাত ফোন স্ক্রল করতে করতে হঠাৎই ফোন বেজে উঠল তার। ফোন স্ক্রিনে সারহানের নাম জলজল করে ভেসে উঠেছে। সে আর দেরি না করে দ্রুত কল রিসিভ করলো। সাদাত বলল, হ্যালো ভাই। তোরা এখন কোথায় আছিস? আমরা নোংরে আছি, সকলে মিলে ডিনার করব, খাবারের জন্য অপেক্ষা করছি। সাদাত কথা বলা শেষ করতেই সারহান কল কেটে দিল। সারহানের এমন উদ্ভট আচরণের সাথে পরিচিত অনেক আগে থেকেই। আফ্রিদি সাদাতকে ফোনে কথা বলতে দেখে বলল, তোমার ব্রো কল দিয়েছিল নিশ্চয়ই। সাদাত একটু হেসে বলল। ভাই কল দিয়েছিল। অরিত্রিকা সাদাতের কথা শুনেই কিছু একটা মনে করলো। সে তার পার্স হতে ফোন বের করলো। তখনই কল লিস্ট ঘেটে কাঙ্ক্ষিত নাম্বারটি বের করলো। মেসেজ লিখতে গিয়েও থেমে গেল। মেসেজ পাঠানো কি ঠিক হবে যদি মাইন্ড করে? সে ফোনের স্ক্রিনের দিকে একধানে তাকিয়ে রইল। অরিত্রিকা তার পাশে কারো বসার অস্তিত্ব বুঝতে পারল তখনই। ঘ্রাণেন্দ্রিয় পরিচিত সুগন্ধি প্রবেশ করতে সে ঘাড় ঘুরিয়ে ব্যক্তিটির দিকে বিস্ময়ে নির্বাক হয়ে তাকালো। অকস্মাৎ ব্যক্তিটিকে সে এখানে আশা করেনি। সারহান অরিত্রিকাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বিরক্ত নিয়ে বলল, এমন হাঁ করে তাকিয়ে আছিস কেন? আগে কখনো দেখিসনি? অরিত্রিকা নেত্রপল্লব ঝাপটে বলল, আপনি তো আগে কখনো আমাদের সাথে আসেননি, আজই প্রথম। সারহান বিরক্তিসূচক কথা আওড়ে বলল, তুই কি চাইছিস? আমি চলে যাই? আমি কি আপনাকে যেতে বলেছি? থাকুন। বলে অরিত্রিকা অন্যদিকে তাকালো। সারহান সামনের দিকে তাকিয়ে দেখলো সাদাতও তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সারহান তা দেখে বলল, এমন ইডিয়েটের মতো আমার দিকে তাকিয়ে থাকবি না। সাদাত সারহানের কথা শুনে নড়ে চড়ে বসলো। ঠোঁট ভিজিয়ে বলল, তুমি আসবে বলনি তো ভাই। এদিকটায় কাজে এসেছিলাম তাই এসেছি। আফ্রিদি খুশি হয়ে বলল, তুমি আমাদের সাথে ডিনারে জয়েন করবে, এতেই ভালো লাগলো আমার। সারহান ভদ্রতা সূচক হাসল শুধু। আর চোখে সারহানের মৃদু হাসি দেখে অরিত্রিকা ভাবলো তার সাথে কথা বললেই তো মুখ গোমরা করে থাকে, আর এখন হাসছে। বিকেলের আচরণের জন্য আমি খুবই দুঃখিত সারহান ভাই। মৃদুস্বরে ভেসে আসা মেয়েলি কণ্ঠস্বর শুনে সারহান হাঁটা থামিয়ে অরিত্রিকার দিকে তাকালো। সে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কোন ঘটনার জন্য দুঃখিত বলছিস?
অরিত্রিকা অস্বস্তিতে পড়ে গেল। এখন সে কিভাবে বলবে? সে তো ভেবেছিল সারহান হয়তো ঘটনাটা মনে রেখেছে, অথচ তাকে ভুল প্রমাণ করে দিয়ে কিছু হয়নি এমন ভাব করে আছে। এই মানুষটা আসলে কেমন প্রকৃতির সে বুঝে উঠতে পারে না। গিরগিটি মনে হয় মাঝে মাঝে, গিরগিটির ন্যায় রূপ পাল্টায়। এখন মনে হচ্ছে না বললেই ভালো হতো। সারহানকে অরিত্রিকাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কয়টা বাজে জানিস? 10টা। আমাদের বাড়ি ফিরতে হবে। এই জায়গা রাতের জন্য একদম পারফেক্ট নয়। স্থানীয় বখাটেদের উপদ্রব বাড়ে গভীর রাত হলে। ও এখানে না দাঁড়িয়ে চল। অরিত্রিকা সারহানের কথা শুনে হাঁটতে শুরু করলো। সারহানও পাশাপাশি হাঁটতে লাগলো। আফ্রিদি হয়তো এতক্ষণে পদ্মা গার্ডেন পেরিয়ে গেছে, সাথে সাদা তার ইসরাও আছে। অরিত্রিকার খেতে দেরি হওয়ায় সারহান বলেছিল আফ্রিদিকে ইশারা আর সাদরাতকে নিয়ে এগোতে। সে অরিত্রিকাকে নিয়ে আসছে। অরিত্রিকার নোঙর পেরিয়ে আসতেই কিছুটা দূরে বসে থাকা কয়েক জোড়া কাপল দেখল কি সুন্দর মুহূর্ত কাটাচ্ছে তারা। অরিত্রিকা তা দেখে মৃদু হাসল। নিশ্চয়ই তার জীবনে যে আসবে তাকে নিয়ে এভাবেই সময় কাটাবে নিরিবিলিতে। তখন সময়টাও অনেক সুন্দর হবে। সারহান আবছা আলোয় খেয়াল করলো অরিত্রিকা কিছু দেখে হাসছে। সে অরিত্রিকার দৃষ্টি খেয়াল করতেই উদ্ঘাটন করলো আসল কাহিনী। তা দেখে সারহান ভরাট কণ্ঠে বলে উঠল, ওই দিকে তাকিয়ে মিটিমিটি হেসে কোনো লাভ নেই। এগুলো আমাদের বাড়িতে নট অ্যালাউড। অরিত্রিকার হাসি বন্ধ হয়ে গেল। সে আর চোখে সারহানের দিকে তাকালো। মনে মনে বকে চলেছে সারহানকে। সবসময় শাসন সারহানের তা খেয়াল করে বলল, তোর এখন আবেগের বয়স। এগুলো হয়তো দেখে ভালো লাগছে, কিন্তু একটা সময় আসবে যখন এসবের কারণে অনুশোচনা হবে। আমরা কল্পনায় যেমনটা চিন্তা করি, বাস্তবতা তার উল্টোটা। তাই সব দিক ভেবে তারপর সিদ্ধান্ত নিবি। অরিত্রিকার এই কথায় ফুরফুরে মেজাজের 12টা বেজে গেল। উফ, এই মানুষটা এমন কেন? সে ঠিকই বলে, যন্ত্র মানব একটা, যার জীবনে কোনো ভালোবাসা ভালো লাগা কিছুই নেই, শুধু পারে রাগ দেখাতে। মুখ গোমরা করে সে সরাসরি রাস্তার দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। সারহান বুঝেছে অরিত্রিকা রাগ করেছে। রাগ করারই কথা, এই বয়সটা তো সেও পার করে এসেছে। এই সময়ে আবেগ কাজ করে বেশি, তাই ভুল সিদ্ধান্ত নেয় অনেকেই। পদ্মা গার্ডেনের কাছে আসতেই অরিত্রিকার চোখ পড়ল লাল টকটকে গোলাপের কুড়ির দিকে। একজন মাঝবয়সী মহিলা বিক্রি করছেন রাস্তার একপাশে বসে। একজন মেয়ে ওই মহিলার থেকে ফুল কিনছে। অরিত্রিকার ইচ্ছে হলো গোলাপ কেনার জন্য। সে উচ্ছ্বসিত হয়ে সারহানকে বলল, আপনি এখানেই দাঁড়ান, আমি আসছি। সারহান কিছু বলবে তার আগেই অরিত্রিকা দৌড়ে গোলাপ ফুল বিক্রেতা মহিলাটির কাছে গেল। সারহান কেন যে এখানে এসেছিল, আশায় ভুল হয়েছে তার। এই মেয়ের পাল্লায় পড়লে পাগল হয়ে যাবে। এত চঞ্চলতা কেন? সারহানের বিরক্ত লাগছে। সে পা বাড়িয়ে অরিত্রিকার কাছে গেল। অরিত্রিকা ফ্ল্যাশ জ্বালিয়ে সুন্দর ফুল তন্ন তন্ন করে খুঁজে চলেছে। ফুল খোঁজার যুদ্ধ শেষে 3টে ফুল সে পছন্দসই নিয়ে নিল। ফুল নিয়ে মাঝবয়সী মহিলাকে বলল, ফুলগুলোর দাম কত? মাঝবয়সী মহিলা বললেন। অরিত্রিকা নিজের পার্স থেকে টাকা বের করতে লাগলো। অরিত্রিকা টাকা দেবে তার আগে সারহান তার মানিব্যাগ থেকে টাকা বের করে মহিলাটিকে দিল। 500 টাকার নোট দেখে মহিলাটি বলল, বাবা, আমার কাছে তো ভাঙতি হইব না। সারহান বলল। পুরো টাকাটা রেখে দিন। মহিলাটি ইতস্ততভাবে বলল, যে টাহা আমার হয় ওইটাই দেন, অত টাহা নিমু না। সারহান মহিলাটির ইতস্ততা কাটানোর জন্য বলল, আমরা তো আপনার থেকে ফুল নিয়েছি, ফুলগুলো অনেক সুন্দর, তাই খুশি হয়ে দিয়েছি টাকা। মহিলাটি একটু হেসে বলল, আপনাকে দুজনে বহুত মানাইছে, দুইজন দুজনের হাত ছাইরেন না, সারা জীবন পাশে থাকেন। মনে হইছে বিয়া হয় নাই, বিয়া কইরা ফালাইয়েন, সুখী হইবেন দুজনে। দোয়া করি সুখী থাকেন সব সময়। অরিত্রিকা মহিলার বলা কথা কানে ভেসে আসতেই তার চোখ বড় বড় হয়ে গেল, কান গরম হয়ে গেল। তখনই এই বদ মেজাজি মানুষটার সামনে এসব কি বলে বসলো। সে সহসা তাকালো সারহানের মুখ পানে। নিশ্চয়ই মহিলাটি তাদের কাপল ভেবেছে। মূলত বেশিরভাগ মানুষ এখান থেকে প্রিয় মানুষের জন্য ফুল নেয়। ভীষণ অস্বস্তিতে জর্জরিত হলো তার মন সত্তা। কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। সারহান মুখশ্রী স্বাভাবিক রেখে মহিলাটিকে বলল, আপনার বুঝতে ভুল হয়েছে, আমরা কোনো প্রেমিক যুগল নই। অরিত্রিকা আমার কাজিন হয়। মহিলাটি নিজের ভুল বুঝতে পেরে বললেন, না বুঝা কইয়া ফালাইছি, দুঃখিত। ইটস ওকে।
অরিত্রিকা চল। সারহান কথাটা বলেই পা বাড়ালো সামনের দিকে। অরিত্রিকা সারহানকে চলে যেতে দেখে সেও পিছু পিছু চলতে শুরু করলো। দুজনে হাঁটছে চুপচাপ, তাদের মাঝে নীরবতা বিরাজ করছে। অরিত্রিকা অন্যমনস্ক হয়ে ভাবছে। সামান্য এই কথা শুনে এই লজ্জায় শেষ সে। এসব পরিস্থিতিতে যে কেন পড়তে হয় তাকে, সারহান ভাই যে কি ভেবেছে কে জানে। এমন লজ্জাজনক ঘটনা বারবার সারহানের সামনে ঘটে কেন সে বোঝে না। আচ্ছা, এখন তো সে জিজ্ঞেস করতে পারে ওনার গার্লফ্রেন্ড আছে কিনা। বলবে কি বলবে না এটা নিয়েও দোটানায় পড়ল সে। বলা যেতেই পারে, বললে অপমান করবে, এর থেকে বেশি কিছু হবে না। সে সাহস নিয়ে বলল, শারহান ভাই, বল। আপনার জিএফ আছে? তোকে বলতে আমি বাধ্য নই, আর একটা কথা বললে তোকে এখানে রেখেই চলে যাব। সব সময় ইডিয়েটের মতো প্রশ্ন করিস। অরিত্রিকা আর কিছু বলার সাহস পেল না। সে নিশ্চুপ হয়ে গেল। বলা যায় না যদি সত্যিই রেখে চলে যায়। আফ্রিদি গাড়ির সামনে দাঁড়িয়ে সারহান আর অরিত্রিকার জন্য অপেক্ষা করছে। এতক্ষণ হয়ে গেল তবুও আসছে না কেন। সাদাত তো গাড়িতেই শুয়ে পড়েছে, সে ঘুমে বিভোর। ইশরার মাথা গরম হয়ে গেছে। আর কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবে সে? পরিচিত কেউ হলে এমনটা হতো না, কিন্তু অপরিচিত একজনের সাথে দাঁড়িয়ে আছে, এটাই বিরক্তিকর। সাদাতকে সে ইচ্ছে মতো মনে মনে ভুগছে। এখনই কেন ঘুমানো লাগবে? সে জেগে থাকলে তাও গল্প করা যেত। এদিকে মশা জ্বালায় সে অতিষ্ঠ। হাত দিয়ে মশা তাড়ানোর চেষ্টা করছে সে। আফ্রিদি ইশরাকে এমন করতে দেখে বলল, মিস, আপনি গাড়িতে বসতে পারেন? ইশরা সাদাতের দিকে তাকিয়ে দেখলো পুরো সিট জুড়ে শুয়ে আছে। সে করুণ স্বরে বলল, কোথায় বসবো? সাদাত তো পুরো সিট জুড়ে শুয়ে আছে। সামনের সিটে বসুন। ইশরার আর ইচ্ছে নেই দাঁড়িয়ে থাকার। সে গিয়ে সামনের সিটে বসলো। আফ্রিদি সারহানকে কল দেবে, কিন্তু তার কাছে তো নম্বর নেই। অরিত্রিকার নম্বরটাও নেই। সে ইশরাকে জিজ্ঞেস করলো, আপনার কাছে ব্রোর নাম্বার আছে? ইশরা বলল, আছে। নম্বরটা দিন তো। সারহান ব্রো আর ওরি এখনো আসছে না কেন, কল করে জানতে হবে। ইশরা নিজের ফোন বের করে সারহানের নম্বর বলল। আফ্রিদের নম্বরটা ফোনে তুলে সেভ করে কল করবে। এমন সময় সারহান আর অরিত্রিকাকে আসতে দেখল। আফ্রিদি পকেটে ফোন রেখে বলল, এত দেরি কেন হলো তোমাদের? সারহান অরিত্রিকার দিকে তাকিয়ে বিদ্রুপ করে বলল। পাগলিকে রাস্তা চিনিয়ে আনতে গিয়ে লেট হয়ে গেল। আফ্রিদি আশেপাশে তাকিয়ে কিছু না বুঝে বলল, পাগলি কই পেলে? তোমাদের সাথে তো কোনো পাগলিকে দেখতে পাচ্ছি না। আমার পাশে যে দাঁড়িয়ে আছে তাকে কি দেখতে পাচ্ছ না? আফ্রিদি হতবুদ্ধি নাই অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকা কটমট করে সারহানের দিকে তাকিয়ে আছে। তার মন চাচ্ছে এই যন্ত্রমানবের মাথা ফাটিয়ে দিতে। সারহান তা দেখে উপেক্ষা করে নিজের গাড়িতে গিয়ে বসলো। আফ্রিদি অরিত্রিকাকে বলল, রাগ করো না, চলো তাড়াতাড়ি। অরিত্রিকা একটু রেগেই বলল, আমি কোথায় বসবো? আফ্রিদি দেখলো ইশরাও ঘুমিয়ে গেছে। সে কিছুটা ভেবে বলল, সারহান ব্রোর গাড়িতে যাও। অরিত্রিকা ক্ষুব্ধ হয়ে বলল, অসম্ভব, আমি ওনার গাড়িতে যাব না। আফ্রিদি বেচারা পড়েছে মহাবিপদে। এখন সে কি করবে? অরিত্রিকা রেগে অন্যদিকে তাকিয়ে আছে। সারহান আফ্রিদিকে ডাকলো। আফ্রিদি সারহানের গাড়ির কাছে এগিয়ে গেল। সারহান কিছু একটা বলতেই আফ্রিদি ফিরে এসে নিজের গাড়িতে বসে স্টার্ট দিল। অরিত্রিকা আফ্রিদিকে বলল, আমি কোথায় বসবো? ব্রোর গাড়িতে বসো। বলে গাড়ি টান দিল। অরিত্রিকা আশ্চর্য হয়ে গেল আফ্রিদির এহনো কাণ্ডে। সে আফ্রিদির গাড়ির দিকে তাকিয়ে রইল। এরও নিশ্চয়ই ওই যন্ত্রমানবের বাতাস লেগেছে, তাই তো হার্টলেসের মতো আচরণ করলো। এখন সে কিভাবে যাবে? ওই বদ মানুষের গাড়িতে সে কখনোই যাবে না। অটোতে যাবে, তাও সাহস হচ্ছে না তার। একা একটা মেয়ে অটোতে একা যাওয়াটা ঠিক হবে না। সারহান অরিত্রিকাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে মেজাজ বিগড়ে গেল। সে দাঁতে দাঁত চেপে বলল, এখানে কি দাঁড়িয়ে সকাল হওয়ার অপেক্ষা করবি নাকি? যদি না যাস আমি চলে গেলাম। অরিত্রিকা হঠাৎ সারহানের কথা শুনে চমকে গেল। সে নিজেকে ধাতস্থ করে মিনমিন কণ্ঠে বলল, আসছি। অরিত্রিকা গিয়ে সারহানের পাশের সিটে বসে পড়ল। সারহান আর দেরি না করে গাড়ি স্টার্ট দিয়ে রওনা হলো গন্তব্যে। এই অরিত্রী, গোলাপগুলো কই পেলি বলতো? অরিত্রিকা চুল বাঁধতে বাঁধতে ইশরার দিকে তাকালো। ইশরা বিছানায় বসে আছে। সে গোলাপগুলো নিয়ে ফুলের সুবাস নিতে ব্যস্ত, আবার কিছুটা ভাবুকও। অরিত্রিকা চুল বাঁধা শেষ করে হেয়ালি করে বলল, বলতো কে দিয়েছে? ইশরা ভাবুক হয়ে অরিত্রার দিকে তাকালো। অরিত্রিকা মিটি মিটি হাসছে। এই মেয়েও হয়েছে, সবসময় সন্দেহ করে। তার মনে হয় ইশরার ডাক্তার না হয়ে পুলিশ অফিসার হওয়া উচিত। সব জায়গায় রহস্য খুঁজে বেরোবে।
ঈশা অরিত্রিকাকে হাসতে দেখে তার সন্দেহ গাঢ় হলো। সে কিছুটা ভেবে বলল, সারহান ভাইয়ের সামনে তোকে ফুল দেওয়ার সাহস কেউ করবে না, এটা আমি জানি। তার মানে বাহিরের কেউ দেয়নি, তোর মামাতো ভাইও দেয়নি, এটা আমি শিওর। তাহলে কে দিল? সারহান ভাই আর তুই আমাদের অনেক পরে বাড়ি এসেছিস, তাহলে কি সারহান ভাই দিয়েছে? এটা কিভাবে সম্ভব? অরিত্রিকা মুখ বেঁকিয়ে বলল, উনি কেন গোলাপ দেবেন আমায়? অপমান করেই ফুল পায় না? ঈশা অরিত্রিকাকে রাগানোর জন্য দুষ্টুমি হেসে বলল, দিতেও পারে, তোরা কিন্তু চাচাতো ভাই বোন। চাচাতো ভাই বোন হলেও কিন্তু প্রেম বিয়ে দুটোই হয়। এই তুই আবার সারহান ভাইয়ের সাথে প্রেম করছিস না তো? ভাই এই কারণে হয়তো ফুল কিনে দিয়েছে, আমাকেও বললি না তুই। অরিত্রিকা ইশরার কথা শুনে মনে পড়ে গেল সেই ফুল বিক্রেতা মহিলার কথা। ভাবতে শরীরের লোমকূপ দাঁড়িয়ে গেল। হৃদস্পন্দনের বেগ বেড়ে গেল তার। এতটা অশান্ত কেন তার মন? সে তো সারহানকে অন্য কোনো নজরে দেখে না। ইশরা অরিত্রিকাকে অন্যমনস্ক দেখে বলল, এই তোর কি হয়েছে? আমি জানি তুই সারহান ভাইয়ার কথা ভাবছিস। অরিত্রিকার খেয়াল হলো সে কার ভাবনায় বিভোর ছিল। সারহান তাকে কাল রাতে পাগলি বলেছিল আফ্রিদির সামনে। তখনকার কথা মনে পড়ে গেল। মুহূর্তেই রাগ চড়ে গেল মাথায়। সে ইশরাকে বলল, তোর সারহান ভাইয়ের সাথে বিয়ে করার কোনো ইচ্ছা আমার নেই। যন্ত্র মানব একটা। তুই যদি আর একটা কথা বলিস, আমার থেকে খারাপ কেউ হবে না। ইশরা দাঁত কেলিয়ে হেসে বলল, আমি তো বলবই, তুই যে সারহান ভাইকে শয়নে স্বপনে ভাবছিস, এটা সাদাতকেও বলে দিব। অরিত্রিকা আর সেখানে না দাঁড়িয়ে দৌড়ে গিয়ে বিছানা থেকে বালিশ নিয়ে আচমকা মারতে শুরু করলো। ইশরা বেচারি ভাবতেই পারেনি তার ওপর হঠাৎ হামলা হবে। সে আর দিশা না পেয়ে বিছানা থেকে নেমে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। অরিত্রিকাও কম কিসে, সেও বালিশ নিয়ে পিছু পিছু দৌড়াতে লাগলো। আজ সে ইশরাকে শিক্ষা দিয়েই ছাড়বে। সারহান ব্যস্ত ভঙ্গিতে শার্টের হাতা ফোল্ড করতে করতে রুম থেকে বেরোতেই দেখলো ইশরা এদিকটায় দৌড়ে আসছে। তার পিছু পিছু বালির সাথে দৌড়ে আসছে অরিত্রিকা। ইশরা সারহানকে পাশ কাটিয়ে সাথী বেগমের রুমের দিকে দৌড়ে গেল। সারহান বুঝলো দুটোতে কোনো কাণ্ড বাঁধিয়ে এখন যুদ্ধ করছে। ইশরা পালাতে পারলেও বিপত্তি বাঁধল অরিত্রিকার ক্ষেত্রে। স্টাইলসযুক্ত মেঝেতে জোরে দৌড়ানোর কারণে তার পা পিছলে গেল। সে ব্যালেন্স হারিয়ে পড়েই যাবে এমন সময় কেউ তার হাত ধরল। অরিত্রিকা নিজেকে বাঁচাতে ভীতিগ্রস্ত হয়ে সেই মানুষটির বাহু আঁকড়ে ধরল। অরিত্রিকা এখনও হাঁপাচ্ছে। মেঝেতে পড়লে এতক্ষণে মাথা ফেটে যেত। তখন তাকে হাসপাতালে নিয়ে ছোটাছুটি করতে হতো। একটুর জন্য বেঁচে গেছে সে। সারহান অরিত্রিকাকে এখনও বাহু আঁকড়ে ধরে রাখতে দেখে গাম্ভীর্য ভাব নিয়ে বলল, এভাবে কি তোর সারা জীবন থেকে যাওয়ার ইচ্ছা আছে নাকি? পরিচিতি গলার স্বর শুনে অরিত্রিকা চমকে চোখ তুলে শ্যাম মানবের দিকে তাকালো। দেখলো সারহান তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দৃষ্টিতেই অরিত্রিকা ভরকে গেল। নিজের দিকে খেয়াল করতে দেখলো সে সারহানের বাহু আঁকড়ে ধরে আছে। এতে সে লজ্জাবতী পাতার ন্যায় নেতিয়ে গেল। অরিত্রিকা শ্বাস টেনে ব্যতিব্যস্ত ভঙ্গিতে সারহানের থেকে দূরে গিয়ে দাঁড়ালো। সারহান শার্ট টেনে ঠিকঠাক করতে করতে বিরক্তি নিয়েই বলল, এটা বাড়ি নাকি চিড়িয়াখানা? বাদরের মতো সবসময় লাফাস কেন? এরপর থেকে আমার সামনে এমন দৌড়াদৌড়ি যেন না দেখি। অরিত্রিকা সংকোচ নিয়ে সারহানের দিকে তাকালো। আজ সাদা শার্ট আর কালো প্যান্ট পরে মানুষটাকে ভালোই লাগছে। দেখে হার্টবিট ফাস্ট হয়ে গেছে। এই জন্যই হয়তো মেয়েরা এই যন্ত্রমানবের ওপর ক্রাশ খায়। ছেলেদের খোঁচা খোঁচা দাড়িতে অসম্ভব সুন্দর লাগে। তার উদাহরণ সারহান। যে কোনো মেয়ে এমন সুদর্শন সুঠামদেহী মানুষটিকে এক দেখায় পছন্দ করে ফেলবে। আজ তার কী হয়েছে? কখনো সে সারহানকে ভালো লাগার নজরে দেখেনি, অথচ আজ সব কিছুই অন্যরকম লাগছে। অরিত্রিকাকে এক ধ্যানে তার দিকে তাকিয়ে থাকতে দেখে সারহান বলল, আমাকে জীবনে দেখিসনি, এমনভাবে তাকিয়ে আছিস মনে হচ্ছে আমি কোনো আজব প্রাণী। অরিত্রিকা আনমনে বলে উঠল, আগে তো আপনাকে দেখেছি, তখন তো ভালো লাগেনি, অথচ আজ লাগছে কেন বলুন তো? অরিত্রিকা কথাটা ধীরে বলায় সারহান কথা শুনতে না পেয়ে বলল, কি বললি? অরিত্রিকার খেয়াল হলো সে সারহানের দিকে তাকিয়ে থাকতে থাকতে মুখ ফুসকে কি বলে ফেলেছে। কিছু বলিনি। বলে অরিত্রিকা সেখান থেকে দৌড়ে পালালো। মামু, এবার যে কোনো মূল্যে তোমাকে ভোটে জিততে হবে। ওই এমপি যেন এইবার না জিতে। নয়ন তালুকদার নিশাদের রুমে বসে আছেন। তিনি ভাগ্নেকে দেখতে এসেছেন আজ। আরেকটা কারণও আছে, সেটা হলো কিভাবে সারহানকে এমপির কাছে মিথ্যাবাদী বানানো যায় তার পরিকল্পনা করতে হবে।
এমপি যদি সারহানকে ভুল বোঝে তাহলে তাদের ভোটে জেতার থেকে কেউ আটকাতে পারবে না। সারহানের রাজনীতিতে জনপ্রিয়তা অনেক, রাজশাহী সিটিতে তার নামডাক বেশি, সকলেই তাকে চেনে ভালোবাসে। তিনি জানেন সারহান যদি এমপি হয়ে এভাবেই কাজ করতে থাকে তাহলে তারা ভোটে জিততে পারবে না। নিশাদের আঘাতের ব্যথা এখনও আছেই, কোনো রকমে একটু হাঁটতে পারে সে। হাতে কপালে এখনও ব্যান্ডেজ খোলা হয়নি। সারাদিন বন্ধ রুমে বসে থাকায় তার কাজ। নয়ন তালুকদার ভাবুক হয়ে বললেন, ওই সারহানকে রাজনীতি থেকে কিভাবে ছুঁড়ে ফেলতে হয় তার পরিকল্পনা করা হয়েছে, কিন্তু সারহান খুবই ধূর্ত, ওকে এত সহজে ধরাশয়ী করতে পারবো বলে মনে হয় না। নিশাত নয়ন তালুকদারের কথা শুনে বলল, সারহানকে একবার পৃথিবী থেকে সরিয়ে দিলে কেমন হয়? না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। তুমি কি পাগল হয়েছ? সারহানকে মেরে ফেললে সবাই বুঝে যাবে আমরাই মেরেছি, এত সহজে ফেসে যাব? আমায় একটু সময় দাও মামু, আমি কোনো প্ল্যান রেডি করি, তারপর দুজনে মিলে কাজ শুরু করব। এবার বলো, তোমাকে যে কাজটা করতে বলেছিলাম হয়েছে? খবর পেয়েছি রাতে অরিত্রিকা কাল তার কাজিনদের সাথে পদ্মার পাড়ে ঘুরতে গিয়েছিল, আর সব থেকে অবাক করা বিষয় হলো সেখানে স্বয়ং সারহান উপস্থিত ছিল। ভাবতে পারছো, যে কখনো পাবলিক প্লেসে সহজে যায় না সে সামান্য ঘুরতে যাওয়া কাজিনদের জন্য ওখানে চলে গেল। আমার তো মনে হচ্ছে কোনো কারণবশত গিয়েছিল সেখানে। আমাদের লোক যে তাদের ওপর নজরে রাখছে জানতে পারেনি তো? জানতে পারলে এতক্ষণে লোকগুলো সুস্থ থাকতো না, সবগুলো হাসপাতালের বেডে থাকতো। হয়তো জানতে পারেনি, কারণটা নিশ্চয় অন্য কিছু। তুমি এসেই বললে সারহানের সাথে দেখা করতে যাবে, তো কখন যাচ্ছ? যাব, শুনলাম বিকেলে রাজশাহী ভার্সিটিতে যাচ্ছে, আমিও সেখানেই যাব ভাবছি। ইফা আপু কেমন আছো তুমি? অরিত্রিকা তার মামাতো বোনকে উচ্ছ্বসিত হয়ে জড়িয়ে ধরে বলল। ইফাও অরিত্রিকাকে জড়িয়ে ধরে বলল, আমি খুব ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আমি তো ভেবেছিলাম তুমি বিকেলে আসবে। সারপ্রাইজ দেওয়ার জন্য আগে এসেছিস? অরিত্রিকার মামি আর মামাতো বোন এসেছে একটু আগেই। আজ বিকালে আসার কথা থাকলেও তারা সকালে চলে এসেছে তাদের না জানিয়ে। অরিত্রিকার মামি বলল, আমিও এসেছি, বোনকে পেয়ে আমাকে ভুলেই গেলি? অরিত্রিকা ইফাফকে ছেড়ে দিয়ে হেসে বলল, তুমিও না মামি, তোমায় কি ভুলতে পারি? এবার বলো কেমন আছো তুমি? আমি অনেক ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। সাথী বেগম কথোপকথনের মাঝে সেখানে হাজির হলেন। মিতা বেগমকে সালাম দিয়ে বললেন, কেমন আছেন ভাবি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, তেমন কিছু হয়নি। বড় বাদরটা কোথায় আছে দেখতে তো পাচ্ছি না। অরিত্রিকা বুঝলো না কাকে বাদর বলা হচ্ছে, এখানে বাদর কই থেকে এলো। সাথী বেগম বুঝতে না পেরে বললেন, ভাবি কাকে বাদর বলছেন? ইফা হেসে বলে উঠল, মা ভাইয়াকে মাঝে মাঝে বাদর বলে ডাকে। এই কথা শুনে সকলেই হেসে উঠল। সাথী বেগম হাসতে হাসতে বললেন, আপনার বাদর এখনো ঘুমোচ্ছে। মিতা বেগম কপাল চাপড়ে বললেন, এই ছেলেকে নিয়ে আর পারি না, এতক্ষণ কেউ ঘুমায়? ভাবি বাদ দেন এসব, আফ্রিদি ঘুমোচ্ছে ঘুমাক। চলুন আমার সাথে, রুম দেখিয়ে দেই, ফ্রেশ হয়ে নিন। চলো। অরিত্রিকা তার মাকে বলল। মা ইফা আপুকে আমার রুমে নিয়ে গেলাম। ঠিক আছে। অরিত্রিকা ইফাকে বলল, চলো আপু। অরিত্রিকা ইফাকে নিজের রুমের দিকে নিয়ে গেল। ইফা হাঁটতে হাঁটতে অরিত্রিকাকে শুধালো, আসার সময় একজন হ্যান্ডসাম ছেলেকে গেটের কাছে দেখলাম, ওটা কে রে? অরিত্রিকা ইফার দিকে তাকিয়ে বলল, কোন ছেলে? ওই যে সাদা শার্ট পরে আছে। অরিত্রিকা সাদা শার্টের মালিককে চিনতে পেরে বলল, ও তুমি যন্ত্রমানবের কথা বলছো? ইফা ভ্রুকুচকে বলল, যন্ত্রমানব? এটা আবার কি? আরে আপু, তুমি যাকে দেখেছো উনি যন্ত্রমানব, যার মনে কোনো ভালোবাসা ভালো লাগা নেই। উনি শুধু মানুষকে অপমান করেন। তুমি ভুলেও ওনার সামনে পড়ো না, পড়লেই অপমান শুনতে হবে। যেমন আমি আমার মতো নিরীহ বাচ্চা মেয়েকেও ছাড় দেয় না, কথায় কথায় অপমান করেন। আর রাগের কথা বাদই দিলাম, রাগলে মনে হয় সামনে যাকে পাবে খেয়েই ফেলবেন। তবে সহজে রাগের না উনি, মুখ সব সময় গোমরা করে রাখেন উনি। গোমরা মুখ একটা, রসকসেন কাঠখোট্টা মানুষ একটা। ইফা অবাক হয়ে বলল, এমনও মানুষ আছে?
কিন্তু উনি কে হন তোর? অয়ত্রিকা দীর্ঘ শ্বাস ফেলে বলল, আমার বড় বাবার ছেলে উনি, সারহান ভাই ওনার নাম। ওহ, বুঝলাম। সারহান ভাই বলে ডাকবো? সারহান বললেই তো হয়। অপমানিত হতে না চাইলে সারহানের পাশে ভাই বলতে ভুলো না। ইফা আতকে উঠে বলল, তুই এত অপমান সহ্য কি করে করিস? অয়ত্রিকা হেসে বলল, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে কথাগুলো বের করে দেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতে বসে আছে সারহান। আশেপাশে আরও কিছু সংখ্যক তার দলের লোক ঘিরে বসে আছে। সারহান তাদের সাথে সামনে ইলেকশন, তাই নানাবিধ আলোচনা করছে। দলের লোকগুলো সারহানের কথা মনোযোগ দিয়ে শুনছে। সারহান সবাইকে সব তথ্য বুঝিয়ে দিয়ে বলল, সবাই বুঝেছিস কি করতে হবে? সবাই একযোগে বলে উঠল, বুঝেছি। আবির সারহানের পাশে দাঁড়ালো। সে চিন্তিত স্বরে বলল, সব কিছুই বুঝলাম, কিন্তু আমার মনে হচ্ছে নয়ন তালুকদার চুপচাপ বসে থাকবে না, কোনো গন্ডগোল করবেই। সারহান আবিরের কণ্ঠস্বর শুনে বুঝলো আবির গভীরভাবে কিছু নিয়ে চিন্তা করছে। রাজনীতি করতে হলে এমন পরিস্থিতিতে পড়তে হয়। সেও অনেকবার পড়েছে। নিজে বুদ্ধিমত্তা দ্বারা সব কিছুর সমাধান করেছে একাই। সারহান আবিরের কথা শুনে ফিসেল হেসে বলল, কি করবে করুক, আমিও দেখতে চাই কত উঠতে পারে। আবির একটু চিন্তামুক্ত হলো। সেও হেসে উঠল। আবির হেসেই বলল, হয়তো ভুলে গেছে তুই কে উঠতে দিচ্ছিস, তাই উঠছে। একবার বল, ডানাটা ছেটে দেই। সারহান সিরিয়াস ভাব নিয়ে বলল, উঠতে থাকুক, সময় মতো ডানা ছেটে দিব। আসসালামু আলাইকুম ভাই। কারো কণ্ঠস্বর শুনে সারহান কথা থামিয়ে সামনের দিকে তাকালো। দেখলো ইসাম দাঁড়িয়ে আছে। ইসাম সারহানের 2 বছরের জুনিয়র। ভার্সিটিতে পড়ার সময় সারহানের সাথে পরিচয়। ইসাম যখন নতুন ভার্সিটির স্টুডেন্ট, তখন কোনো একদিন সিনিয়রদের বুলিংয়ের শিকার হয়েছিল। তখন সারহান গিয়ে ইসামকে হেল্প করে। ইসাম সারহানের জন্য তাদের থেকে ছাড়া পেয়েছিল, না হলে কী যে হতো। তারপর থেকে কেউ কখনো আর ইসামকে কোনো কিছু বলেনি, কারণ সারহান তাদের ওয়ার্নিং দিয়েছিল যেন ইসামকে কেউ বিরক্ত না করে। মূলত এই কারণের জন্যই সারহানের সাথে ইসামের সখ্যতা গড়ে ওঠে। সারহান ইসামকে দেখে মৃদু হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম। আরে হিসাম যে, কেমন আছো? ইসাম একটু হেসে বলল, ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। দাঁড়িয়ে আছো কেন, বসো। ইসাম সারহানের পাশে চেয়ারে বসলো। সারহান বলল, পড়াশোনা কেমন চলছে? চলছে কোনো রকম। কোনো রকম কেন? রাজনীতির ভূত কি এখনো নামেনি মাথা থেকে? ইসাম একটু লজ্জা পেয়ে বলল, এমন কিছু না ভাই। সারহান জানে ইসামের রাজনীতি করার ইচ্ছা আছে, কিন্তু সারহান ইসামকে রাজনীতির জগতে পা দিতে দেয়নি, ভবিষ্যতেও দেবে না। রাজনীতির সাথে যে একবার জড়িয়ে যায় সে কখনোই এখান থেকে বের হতে পারে না। ইসাম মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার মা আর ছোট বোন আছে। বাবা কয়েক বছর আগে মারা গেছে। ইসাম টিউশনি করে তার আর পরিবারের খরচ চালায়। এই অনিশ্চিত জীবনে জড়িয়ে গেলে তার পরিবারের কি হবে? এসব বুঝিয়ে ইসামকে দূরে রেখেছে রাজনীতি থেকে। ইসামও বুঝেছে রাজনীতিতে জড়িয়ে গেলে যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে, তখন তার পরিবারকে কে দেখবে? সারহান ইসামের পরিবারের খোঁজ খবর নেয়, নিজের সাধ্য অনুযায়ী পাশে থাকে। সারহান বলল, আমি এসেছি জানলে কিভাবে? আবির ভাই বলেছে। সারহান কথাটা শুনে আবিরের দিকে তাকালো। আবির মাথা চুলকে হেসে বলল, তুই কবে ক্যাম্পাসে আসবি সে খবর ইসাম জানতে চেয়েছিল, তাই আমিও বলে দিয়েছি তুই আজ আসবি। ইসামও বলল, আমি আবির ভাইকে বলেছিলাম আপনি যদি ক্যাম্পাসে আসেন তাহলে আনতে। সারহান বলল, বুঝলাম। সারহান আর ইসাম নিজেদের মাঝে কথা বলছে। আবির কয়েকটা বাইকের আওয়াজ শুনে রাস্তার দিকে তাকালো। দেখলো নয়ন তালুকদার কয়েকটা বাইকে দলবল সহ হাজির হয়েছেন। সে সারহানকে ডেকে বলল, সারহান, নয়ন তালুকদার এসেছে। সারহান ব্রুকোচকে তাকালো নয়ন তালুকদারের দিকে। স্বাস্থ্যবান চেহারা, মেদওয়ালা মাথায় গুটি কয়েক চুলের আস্তরণ, সাদা পাঞ্জাবি পরিহিত, পান চিবাতে চিবাতে এগিয়ে আসছেন। মুখে ঝুলে আছে বিদঘুটে হাসির রেখা। দেখেই সারহানের চোয়াল শক্ত হয়ে আসলো। সারহান আর না বসে থেকে উঠে দাঁড়িয়ে আবিরকে বলল, কোনো কথা বললে মাথা গরম করবি না, চুপচাপ দেখবি, আর সবাইকে বলে দে মাথা ঠান্ডা রাখতে। আবির বলল, ঠিক আছে। নয়ন তালুকদার এসে সারহানের সামনে দাঁড়ালো। তার পেছনে 10-12 জন লোক দাঁড়িয়ে আছে। সারহানের দলের লোক নয়ন তালুকদারকে আসতে দেখে মাথা গরম হয়ে গেছে। তবু এসব আপদকে চুপচাপ সহ্য করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। আবির ভাবছে নিশ্চয়ই ব্যাটা কোনো কুবুদ্ধি নিয়ে এসেছে আজ, এসব কাজই তো করে।
নয়ন তালুকদার সারহানের দিকে তাকিয়ে বিদঘুটে হেসে বললেন, দিনকাল কেমন চলছে? রাজনীতি নিয়ে তো ভালোই মেতে আছো দেখছি। সারহান ভরাট কণ্ঠে বলে উঠল, চলছে ভালোই, কিন্তু আজকের দিনটা মনে হয় ভালো যাবে না। আপনার সাথে দেখা হয়ে গেল যে। নয়ন তালুকদারের হাসি মুখটা কালো হয়ে গেল। সবার সম্মুখে অপমান করে দিল এইভাবে। তবুও নয়ন তালুকদার স্বাভাবিকভাবে বললেন, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।